ছোটবেলা থেকে মেঘ সিরিয়াস টাইপের মানুষ। লেখাপড়া, মিউজিক, অফিস সব কিছুতেই নিজের সিরিয়াসনেস দেখিয়েছে। ছেলের এই গুণের জন্য শফিক আহমেদ ছেলের উপর ভীষণ সন্তুষ্ট। তিনি এটুকু বিশ্বাস করেন তার ছেলে অন্তত ভুল কিছু করবেন না। ভালোবাসার ক্ষেত্রে যে মেঘ ভীষণ সিরিয়াস হবে তা শফিক আহমেদের কাছে অজানা নয়। সারা রাত শফিক আহমেদ ভেবে ভেবে অস্থির হয়ে গেছেন মাসুমা বেগম কী এমন চাইতে পারে ছেলের কাছে। স্ত্রীকে তিনি চিনেন, চঞ্চল অস্থির স্বভাবের, ভীষণ নরম মনের মহিলা তিনি। কখনো স্বামীর কাছে এমন আবদার করেনি যা অশোভন বা যা চাইলে শফিক আহমেদ দিতে পারবে না। সবার সাথে সহজে মিশে যাবার এক অদ্ভুত ক্ষমতা মাসুমা বেগমের আছে। স্বচ্ছ কাচের ন্যায় একটা মন আছে তার। যে কারো বিপদের খবর শুনলে মাসুমা বেগম অস্থির হয়ে পড়েন। নিজের অ্যাকাউন্টের সব টাকা অসহায় গরিব এতিম পিছনে ব্যয় করতে কখনো দুইবার ভাবেন না। শফিক আহমেদের ভীষণ ভয় হয় স্ত্রী এরকম সিরিয়াস টাইপের কথা শুনে। সবার সামনে যদি তিনি এমন কিছু চেয়ে বসেন যা ছেলের পক্ষে অসম্ভব, তখন শফিক আহমেদ কাকে সামলাবেন আর ভাবতে পারছেন না তিনি। বিছানা থেকে উঠে উজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। খোদার দরবারে দুই হাত তুলে কেঁদে বললেন, সব কিছু তুমি সহজ করে দাও আল্লাহ। ছেলে আর ছেলের মায়ের মধ্যে যেন কোনো ঝামেলা না হয়। তুমি তো সর্বোত্তম ফয়সালাকারী। আজকের দিনটা অন্য দিনের মতো রঙিন মনে হচ্ছে না মেঘের। কেমন গুমট ভাব যেন চারিদিকে। মন খারাপ করা রোদ উঠেছে মেঘের মনকে আরও বিক্ষিপ্ত করে দিতে। মেঘ বের হয়ে গিয়ে নিচে দেখে ইতিমধ্যে আত্মীয়রা সবাই এসে হাজির হয়েছে। চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই বোন সবাই এসে হাজির। চাচি, মামি, খালা, ফুপু সবাই মিলে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। সবাই আড্ডায় ব্যস্ত। কেউ চা খাচ্ছে, কারো হাতে কফি মগ, কেউ লাচ্ছি, কেউ শরবত, কেউ সোফায় গুটিসুটি মেরে বসে আছে, কেউ বা চিত হয়ে শুয়েছে, কেউ ফ্লোরে শুয়ে সোফায় পা তুলে রেখেছে। একদল ব্যস্ত সেলফি তোলায়। শফিক আহমেদ আর তার মাসুমা বেগমের বিবাহবার্ষিকীর জন্য সবাই মুখিয়ে থাকে। কেননা প্রতি বছর এটাই হয় সবার মিলন মেলা। মেঘ চারিদিকে তাকিয়ে সিমলাকে খুঁজল। সবাই এসে হাজির সিমলা ছাড়া। মেঘের কেমন যেন বুকের ভেতর চিনচিন করে উঠল শৈবালকে দেখে। অন্য সময় হলে মেঘ নিজে গিয়ে ঝাঁপিয়ে পড়তো দলের মাঝখানে। মেঘকে দেখে কয়েকজন হৈ হৈ করে ছুটে আসলো। মেঘ মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। শৈবাল এগিয়ে গিয়ে মেঘকে ধরিয়ে বলল, কিরে আমাকে ইগনোর করছিস মনে হচ্ছে? মেঘ হেসে বলল, না না, ইগনোর কোথায়, কেমন আছে, চাকরি কেমন চলছে? শৈবাল ফিসফিস করে বলল, মাম্মাম কাহিনী তো ঘটে গেছে অন্যখানি। তোর সাথে দেখা করন আমার জন্য মনে হয় এক্কেবারে ফরজ হয়ে গেছে। আমি তো মাম্মাম ঝামেলায় জড়িয়ে এক্কেবারে ছেঁড়াবেড়া অবস্থা। মাম্মাম তো গতকাল আমারে ছোট্ট আমারে নিয়ে গিয়ে একটা মেয়ে দেখে আইছে। মেয়ের ছবি এনে আমারে দেখাইলো। প্রথমে আম্মা রাজি হয়নি মেয়ে ডিভোর্সে শুনে। পরে কি হলে কে জানে, আম্মা এখন ওই মেয়ের সাথে নাকি আমার বিয়ে দিবে। কিন্তু কাহিনী হয়ে গিয়ে আমি তো আরেকজনকে ভালোবাসি। মনে কর আমার এই যে দিল আছে না, দিলের পুরোটাই আমি তারে দিয়ে দিয়েছি। এখন তুই আমারে বাঁচা। আমার মুশকিল আসান মাম্মা তুই শুধু। মেঘের মুখের 200 ওয়ার্ডের লাইটের মতো উজ্জ্বল হয়ে গেল। শৈবাল অন্য মেয়েকে পছন্দ করে? শৈবালকে জড়িয়ে ধরে বলল, তুই কোনো চিন্তা করবি না। তোর পছন্দ করা মেয়ের তার পরিবারের কথা বলছিস তুই, ওরা জানে? শৈবাল মাথা চুলকে বলল, সেখানে তো মাম্মাম আরেক কাহিনী। মনে কর ওর বাম্মা ভাব খুব প্রভাবশালী লোক। ওরা তো সহজে রাজি হবে না। ভয়ে এখনও ওর পরিবার জানাতে পারেনি। মেঘ শৈবালে কাজ চাপড়ে বলল, দূর, এসব তো কোনো ব্যাপারই না। আমি আছি তো, ওর বাবা ভাইয়ের সাথে আমি কথা বলবো। 1 সপ্তাহের মধ্যে তোর বিয়ে হবে। শৈবাল মেঘের হাত চেপে প্রমিস। মেঘ বলল, প্রমিস প্রমিস প্রমিস। মেঘের নাম কি বল? বাবা ভাইয়ের নাম কি? মেঘ তোরে কথা দিচ্ছি, দুনিয়া উল্টে যাবে। মেঘের প্রমিস এদিক ওদিক যাবে না। শহীদার রিল্যাক্স মুডে বলল, মেয়ের নাম মেঘলা আহমেদ, বাবা নাম শফিক আহমেদ, ভাইয়ের নাম মেঘালয় আহমেদ। মেঘের মনে হচ্ছে সে কানে ভুল শুনছে। শৈবালকে আবার জিজ্ঞাসা করলো। শৈবাল রোবটের নিয়ে রিপিট করে বলল, হতভম্ব মেঘ প্রথমে বুঝতে পারল না ব্যাপারটা, তারপর বুঝতে পারে হা হা করে অট্টহাসিতে ভেঙে পড়ল। শৈবাল কান টেনে বলল, এজন্যই বলি মেঘলা গত রাতে নিজের বিয়ের কথা কেন বলল? তলে তলে এত দূর শালা আমার বোনের সাথে লাইন করে দিয়ে আমাকে দিয়ে প্রমিস করিয়ে নিলে। শৈবাল হাসলো, হেসে বলল, মেঘ আমি মেঘলাকে ভীষণ ভালোবাসি রে। হতে পারে আমি তোদের মতো এত বিলাসিতায় মেঘলাকে রাখতে পারবো না। হতে পারে মেঘলার এখনকার লাইফস্টাইল তখন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু একটা ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি, মেঘলার প্রতি আমার ভালোবাসা আজীবন একই রকমই থাকবে। তা কখনো চেঞ্জ হবে না। আমায় ভালোবাসার কোনো কমতি হবে না। আমি বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়ে ফেলছি। আমাকে ফিরিয়ে দিস না। আমি আর মেঘলা কেউ সুখী হব না তাহলে। মেঘ শৈবালকে জড়িয়ে ধরে বলল, মেঘলা আমার বোন, আমার কলিজার টুকরো। ওকে আদর ভালোবাসা দিতে আমরা কখনো কার্পণ্য করিনি। সবসময় চেয়েছি আমার ভালোবাসার পুতুলটি এমন কারো হাতে তুলে দেব যে
কখনো ওকে ভালোবাসাতে কার্পণ্য করবে না, যার কাছে আমার বোনের হাসি মুখের সামনে সারা পৃথিবীর সুখ তুচ্ছ হয়ে যাবে। তোর চাইতে বেটার অন্য কেউ হবে না মেঘলার জন্য। তুই ভাবিস না আমি বাবা মাকে ম্যানেজ করে নিব। শোয়েব হেসে বলল, আমি জানতাম মাম্মাম, তুমি ছাড়া আমার এই বিপদে কেউ সাহায্য করবে না। সিমলা এলো আরও কিছুক্ষণ পর, নীল পরনে একটা শেরওয়ানি। নীল এগিয়ে এসে গম্ভীর স্বরে শফিক আহমেদকে বলল, বুঝলে নানু ভাই, আজকের অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু কিন্তু আমি। আমাকে আমার ডার্লিং বলেছে আমাকে নিয়ে কেক কাটবে। বুড়ো শফিক আহমেদকে কোনো পাত্তাই দিবে না। শফিক আহমেদ নীলকে কোলে তুলে নিয়ে বলল, ওকে ডিয়ার, তোমার ডার্লিংকে বলে দিও এক মাঘে শীত যায় না। আগামী বছর ইনশাল্লাহ আমিও আমার ছেলের ঘরের নাতনিকে নিয়ে কেক কাটবো। তোমার ডার্লিং তখন আউট হয়ে যাবে আমার লাইফ থেকে। নীর শফিক আহমেদকে খামচি দিয়ে বলল, নো নো, তখন আমার ডার্লিং দুজনে হব। ও তোমার ডার্লিং হবে না, আমার হবে। শফিক আহমেদ হাসতে লাগলো নীরের কথা শুনে। মেঘ শিমলাকে একপাশে টেনে নিয়ে বলল, আপা, মা কি কাল অথবা আজ তোর সাথে কোনো পরামর্শ করছে? মার প্ল্যান কি জানিস? শিমলা আড়মোড়া ভেঙে বলল, সর এখান থেকে, আসছি একটু আনন্দ করতে। তুই আসছিস আমার সাথে ষড়যন্ত্রে আলাপ করতে। মামির সাথে দীর্ঘদিন আমার কথা হয় না, আমি কিছু জানি না। মেঘ ভুরু কুচকে বলল, সত্যি জানিস না? শিমলা আগের মতো নির্বিকার হয়ে বলল, না না, জানি না। মেঘের বিশ্বাস হলো না। কিছুক্ষণ শিমলার দিকে তাকিয়ে থেকে বলল, মার সব আবদার আমি মেনে নেব আপা, তবে মনে রাখিস নবনীতিকে নিয়ে আমি কারোর সাথে আপোষ করব না। এই একটা ব্যাপারে আমি আপোষহীন। পুরো পৃথিবী আমার বিপক্ষে যাক, তবুও আমার নবনীতিকে আমার চাই চাই। আমি সারা পৃথিবী তছনছ করে দিব যদি মা আমার কাছে এরকম কোনো অন্যায় আবদার করে। মেঘের লাল টকটকে মুখের হাসির দিকে তাকিয়ে শিমলার ভীষণ হাসি পেল। একটা ছেলে কারো প্রেমে পড়লে কেমন শান্ত হয়ে যায়, আবার কোনো বিপদে কেমন উগ্র হয়ে যায়, মেঘ তার স্পষ্ট প্রমাণ। শিমলা মুগ্ধ হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। এই তো তার সেই ভাই, যে কিনা কোনো মেয়ে প্রপোজ করলে কেমন বিরক্ত হতো, অথচ সেই একটা মেয়ের প্রেমে পড়ে নিজের স্ট্যাটাস, নিজের অবস্থান সব ভুলে কেমন ক্রেজি হয়ে গেছে। শিমলা কঠোর হয়ে বলে, ছি মেঘ, এই তো শিক্ষা। তুই ওনাদের একমাত্র ছেলে, তোর কাছে ওনাদের এক্সপেকটেশন থাকতেই পারে। মামি যদি সত্যি এরকম চিন্তা ভাবনা করে থাকে, তোর উচিত সেটা মেনে নেওয়া। জীবন এরকম কত মেয়ে আসবে, মা বাবা কি আসবে বল? মেঘ হতভম্ব হয়ে বলল, টিপিক্যাল বাঙালি মহিলাদের মতো কথা বলছিস কেন তুই আপা? তোর তো এরকম কথা এক্সপেক্ট না। তুই তুই তো জানিস নবনী আমার জীবনে কি। বাবা মাকে তো আমি অস্বীকার করছি না, কিন্তু তাই বলে নিজের ভালোবাসা, যাকে নিজের সত্তা হিসেবে জানি, তাকে অস্বীকার করব? সরি আপা, আমি সেই মানুষ না। শিমলার সাথে কথা না বাড়িয়ে মেঘ উঠে চলে গেল। শিমলা ব্যস্ত হয়ে পড়ল অন্যদের সাথে কথা বলায়। বিকাল হতে তামিম নিজের ব্যাগ গুছিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। মাগরিবের পরেই বাস ছাড়বে। বাসের কাছাকাছি আসতে হঠাৎ করে যেন কি হলো, চারপাশটা সন্ডা টাইপের ছেলে হকি স্টিক স্টাম্প নিয়ে তেড়ে এলো তামিমকে মারতে। একজন বলল, শালা মারুফের বাচ্চা, আর এই জীবনে দেখমু তোরে আমার বোনকে ডিস্টার্ব করছিস, আমার বোনের পিছু নিয়েছিস, তবে বুঝবি তোমার ভাইয়ের বোনকে প্রোটেক্ট করার জন্য তোর কলিজা ছিঁড়ে আনতো দুইবার ভাববো না। তামিম চিৎকার বলল, আমার নাম তামিম, আমি মারুফ নই। আপনাদের ভুল হচ্ছে, তোমা নামে আমি কাউকে চিনি না। কেউ আর তার কথা শুনল না। 5 মিনিট এলোপাথারি মেরে হাওয়ার মতো পালিয়ে গেল। কয়েকজন পথচারী তামিমকে ধরে একটা হাসপাতালে নিয়ে গেল। দুই একজন দেশটা রসাতলে গেল বলে গালি দিল, নয়তো দিন দুপুরে এরকম কে করে। তামিমের কপাল মাথায় স্টিচ দেওয়া হলো, পায়ে ভীষণ চোট লাগলো। ল্যাংচাতে ল্যাংচাতে তামিম তবুও অফিসের দিকে গেল। নিজের শারীরিক অবস্থানের চাইতে তামিমের কাছে বড় হয়ে গেল জাফলং গিয়ে মেঘার নবনী প্রেম করবে, আর সে আশার বিছানায় পড়ে থাকবে অসম্ভব। মেঘের মোবাইলে একটা টেক্সট এলো, মিশন তামিম কমপ্লিট শুরু করেছে। ব্যাটারে হালকার উপর ঝাপসা করে কয়েকটা দিয়েছি। আপনি বলায় গুরুতর কিছু করিনি, শুধুমাত্র ট্রেইলার দেখিয়ে ছেড়ে দিছি, নয়তো পুরো সিনেমা দেখতাম পরে রাস্তার সাথে পিষে ফেলতাম। মেঘ মুচকে এসে ফোনটা রাখলো। সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। 3টা এনা বাস সবাই রওনা হলো সিলেটের উদ্দেশ্যে। সিদ্ধান্ত হলো সকালে আগে অ্যানিভার্সারি সেলিব্রেশন করা হবে, তারপর সবাই ঘুরঘুর। শুনে মেঘ মায়ের দিকে তাকালো। কথা ছিল সন্ধ্যার অ্যানিভার্সারি পার্টি হবে, তবে হঠাৎ টাইমে এগিয়ে আনার কি? কেমন নির্বিকার ভঙ্গিতে মাসমা বেগম বসে আছেন। নিজের মাকে মেঘের নিজের কাছে অচেনা মনে হলো। নবনী শিমলা নিজের পাশে বসিয়ে ছাড়ল। কয়েকবার শিমলার আশেপাশে ঘুরঘুর করলো নবনীর সাথে বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য। শিমলা ব্যাপারটা পাত্তাই দিল না। 9 ঘন্টা জার্নি করার পর সবাই হোটেলে নূরজাহান গ্র্যান্ডে বুক করা রুমে বিছানায় এলিয়ে গেল। ঘুম এলো না শুধু মেঘের চোখে। শিমলার কথার ধরন থেকে মেঘ 90% শিওর মাসুমা বেগম মেঘের বিয়ে রিলেটেড কিছু চাইবেন। কিন্তু কি চাইবেন?
অ্যানিভার্সারির পার্টি শুরু হলো হোটেলে। ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে সাজিয়ে তোলা হলো পুরো হলরুম। সবাই নিজের ইচ্ছে মতো নিজেকে সাজিয়েছে। এত রং বেরঙের সাজে একের মধ্যে নবনীর মনে হচ্ছে নবনী বেকাক্ষা। সাদা রঙের একটা হালকা কাজের থ্রি পিস, লম্বা চুলে খোপা করে নবনী এসেছে। মেঘ আর চোখে বারবার দেখছে। শফিক আহমেদ একটা মেরুন কালারের শেরওয়ানি পরেছে। মাসুমা বেগমের পরনে মেরুন কালারের জামদানি, ছোট নীলের পরনে মেরুন কালারের মফিটের পাঞ্জাবি। তাদের সামনে রাখা বিভিন্ন ফ্লেভারের 5 পাউন্ডের 8টা কেক। রেড ভেলভেট কেকটা দুজন মিলে কাটবে। তাদের কেক কাটার মাধ্যমে পার্টি শুরু হবে। মেঘ দুশ্চিন্তা ছেড়ে দিয়ে নিজেও সামিল হলো। কয়েকটা ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে ঘুরছে। আত্মীয় স্বজন সবাই নিজেদের গিফট দিচ্ছে। নবনীও নিজের ছোট্ট একটা গিফট এনেছে। রাবেয়া বেগমের হাতে বানানো একটা নকশি কাঁথা আর নিজে হাতে করা মেঘের থিমের একটা হ্যান্ড প্যান্টেল কাপেল ড্রেস। এরকম পার্টিতে নবনী এই প্রথম এসেছে। কী গিফট দিবে এটা নিয়ে নবনী ভীষণ কনফিউজ ছিল। টাকা পয়সা সোনাদানা এদের কাছে কোনো ব্যাপারই না, নবনী জানে। এই ভেবে নিজের পছন্দ মতো এই গিফট নিয়েছে। গিফট দেওয়ার পর নবনী ভীষণ লজ্জিত হলো। উপহার মোড়কে নিজের নামটা লিখতে তবে কিছুটা স্বস্তি পেত। কেউ জানতো না এই সস্তা উপহার কে দিয়েছে। ভয় হলো নবনীর, যদি কেউ হাসাহাসি করে। নিম্নবিত্ত পরিবারে বিলিং করা নবনী উচ্চবিত্তের এসব পার্টি সম্পর্কে অজ্ঞাতের জন্য নিজের কাছে নিজেই লজ্জিত হচ্ছে বারবার। মাসুমা বেগম সবার উদ্দেশ্যে বলেন, আমি আমার ছেলের কাছে একটা উইশ জানাবো। মা হিসাবে বলতেই পারেন আমার দাবি এটা ছেলের উপর। এটা হবে আমার জীবনে সবচেয়ে মূল্যবান উপহার। সবাই চিৎকার করে বলল এক্সাইটমেন্টে। মেঘ ঘাবড়ে গেল। এই মুহূর্তের জন্য মেঘ অপেক্ষা করেছিল। কি শ্বাসরুদ্ধ অপেক্ষা চেপে রেখেছিল বুকের ভেতর তা কেবল মেঘ জানে। মাসুমা বেগম যথেষ্ট শান্ত স্বরে বলল, ছেলে মেয়ে বড় হলে প্রত্যেক বাবা মায়ের চিন্তা থাকে তার জন্য উপযুক্ত সঙ্গী নির্বাচন করা। আজকাল প্রায় সব ছেলে মেয়ে নিজের জীবনসঙ্গী নিজেই চুজ করে থাকে। বাবা মা সেখানে কথা বলার জো থাকে না। খাইয়ে পড়িয়ে নিজের জীবনের সর্বস্ব দিয়ে নিজের সব শখ ত্যাগ করে যেই সন্তানকে বাবা মা বড় করে তাদের জীবনসঙ্গী নির্বাচনের করার ক্ষেত্রে বাবা মাকে কোনো প্রায়োরিটি দেওয়া হয় না। মনে করা হয় না বাবা মা কিছু বোঝে না এসব ব্যাপারে। অথচ সন্তান ভুলে যায় বাবা মায়ের চাইতে বড় শুভাকাঙ্ক্ষী সন্তানের জীবনে কেউ নয়। মেঘ আমার একমাত্র ছেলে। ছেলে হিসাবে সে কখনো আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। একটা মেয়েকে সে মনে প্রাণের বেশি ভালোবাসে। তার সেই ভালোবাসাটা আজ আমি ছিনিয়ে নিতে চাইছি। আমি মেঘের জন্য একজন পাত্রী পছন্দ করছি। আমার ইচ্ছে মেঘ আমার পছন্দের মেয়েটাকে বিয়ে করুক। নিজের ভালোবাসা জলাঞ্জলি দিয়ে মেঘ কি আমার এই ইচ্ছেটাকে মূল্য দেবে, নাকি তার কাছে তার 2 দিনের ভালোবাসায় বেশি প্রাধান্য পাবে? মেঘের হাসি মুহূর্তে রাজ্যের অন্ধকার নেমে এলো। নবনী নিজেও হতভম্ব হয়ে গেল। ভাগ্য আবারও কি তাকে নিয়ে প্রহসন করতে? বুঝতে পেরে লজ্জায় অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। নবনীর মনে হলো উপস্থিত প্রতিটা মানুষ তার দিকে তাকিয়েছে, যেন হাসছে। কাকে দোষ দিবি নবনী? মেঘকে? না, তার তো কোনো দোষ নেই। দোষ আসলে নবনীর। আকাশ কুসুম স্বপ্ন দেখছে সে, তার তো এরকম হবার কথা না। তামিম নবনীর পাশে এসে দাঁড়িয়ে বলল, মেঘ স্যারের বউ হবার খুব শখ ছিল তাই না? দেখলে তো হবে। স্যারের মা কীভাবে বুঝিয়ে দিল। তুমি কখনোই ওনার বউ হবার যোগ্যতা রাখো না। গতকাল ওনারা তোমাদের বাসা থেকে আসার সময় আমি সব কিছু ওনাদের জানিয়ে দিছি। বেশি বেড়েছো না? পাখা গুছিয়েছে তোমার? পাখা কেটে দিলাম। এবার উড়ে দেখাও আকাশে। মেঘ মায়ের পাশে দাঁড়িয়ে বলল, বাবা মায়ের চাইতে বড় শুভাকাঙ্ক্ষী পৃথিবীতে আর কেউ নেই সন্তানের হাসি মুখের জন্য। এজন্য বাবা মা সব ত্যাগ করে থাকেন। কিন্তু সেই সন্তানের নমুনা যদি হয় এই যে সন্তানের মুখের হাসি কেড়ে নিয়ে তাকে সুখী করা, তবে সেই সুখ আমার চাই না। একজন মা যখন জানে সন্তান কোথায় নিজের মানসিক শান্তি খুঁজে পায়, অথচ জেনে সে সন্তানের সেই শান্তির উৎস কেড়ে নিতে চায়, তবে সেখানে বাবা মায়ের সন্তানের জন্য ভালো চাওয়াটা আসলে কোথায় তা আমার জানা নেই। মাসুমা বেগম জল ভরা নয়নে ছেলের দিকে তাকিয়ে বলেন, মায়ের পছন্দ আজকে তোর প্রশ্নবিদ্ধ? মেঘ মেঘ জবাব দিল না। না, বরং ছেলের ভালোবাসা আজ তোমার কাছে মূল্যহীন। মাসুমা বেগম হার স্বীকার করে নেওয়ার ভঙ্গিতে বলল, বেশ, তবে তোমার পছন্দেই জিতে যাক। আমি মেয়ের বাবা মায়ের কাছে সবার সামনে ক্ষমা চাইব। মাসুমা বেগম সিমলাকে বলেন, ওনাদের ডেকে নিয়ে এসো। থমথমে মুখে সবাই তাকিয়ে রইল। শুধু হাসি মুখে তাকিয়েছে তামিম। পুরো ব্যাপারটা তামিম সবচেয়ে বেশি আনন্দিত পাচ্ছে। তামিম জানে মেঘ যতই নবনীকে ভালোবাসুক এত মানুষের সামনে কিছুতেই নিজের মাকে লজ্জা দিতে পারবে না। তা আমি অপেক্ষা করছি সেই মুহূর্তে, যেই মুহূর্তে নবনীর সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে। সিমলার পিছন পিছন হাসেম আলী, রাবেয়া বেগম, সাব্বির, ফাল্গুনি, চৈতালি এসে দাঁড়ালো। তামিমের হাসিমুখ অন্ধকার নেমে এলো। চমকে গেল নবনী। সবচেয়ে বেশি অবাক হলো মেঘ নিজে। মাসুম বেগম হাসি মুখে এগিয়ে গিয়ে রাবেয়া বেগমকে জড়িয়ে ধরে বললেন, মাফ করবেন আপা, আপনার বড় মেয়েকে পুত্রবধূ করার ভীষণ শখ ছিল, কিন্তু আমার ছেলে। মাসুম বেগমের কথা শেষ করতে পারলেন না, তার আগে মেঘ বলল, আমি রাজি মা, তোমার পছন্দের মেয়েকেই আমি বিয়ে করব। মাসুম বেগম ভুরু কুচকে বললেন, অসম্ভব, তা হবে না এখন আর।
মেঘ মাকে জড়িয়ে ধরে বলল, না মা, আমি তোমার অসম্মান হতে দিব না। শফিক আহমেদ বিড়বিড় করে বলল, আমি কিছুতেই বুঝতেছি না মেঘ, তুই কি পাগল হয়ে গেছিস? নবনী কি হবে তাহলে? শফিক আহমেদের কথা শুনে শিমলা এবং মাসুমা বেগম দুজনে অট্টহাসিতে ভেঙে পড়লেন। দ্বিধাদ্বন্দ্ব হয়ে তাকিয়ে রইল সবাই। শিমলা হাসি হেসে থামিয়ে বলল, সরি মামা, পুরোটাই আমার আর মামির প্ল্যান ছিল। গতকাল মামি এসে আমাকে যখন জানালো তিনি নবনীকে মেঘের বউ করতে চায়, তখন আমি মামিকে বলেই দিই যে মেঘ নবনীকে ভালোবাসে। মেঘকে একটু সারপ্রাইজ দিতে আমরা দুজন এই নাটক করছি। মামি গতকাল আমার বাসা থেকে বের হয়ে নবনীদের বাসায় যান। নবনী অফিসে যাওয়ার পর তারপর আঙ্কেল আন্টিকে সব বুঝিয়ে দেয়। যদিও এই ব্যাপারে ফাল্গুনী, চৈতালি, সাব্বির ভীষণ সহযোগিতা করছে, অবশেষে আঙ্কেল আন্টি রাজি হয়। তবে সবাই নবনী আর মেঘের থেকে ব্যাপারটা গোপন রাখে। ওদের দুজনকে সারপ্রাইজ দিতে সবাই মিলে এরকম করছি আমরা। লজ্জায় নবনীর চোখ বন্ধ করে ফেলল। মেঘলা এসে নবনীকে জড়িয়ে ধরে বলল, মা দেখো, ভাবির দুই গাল লজ্জায় পাকা টমেটোর মতো হয়ে গেছে। মাসুমা বেগম সেখানেই মেঘ আর নবনীর এনগেজমেন্ট ঘোষণা করলো। পার্ক থেকে একটা ডায়মন্ড রিং বের করে মেঘের হাতে দিল। রাবেয়া বেগম একটা সোনার রিং দিল নবনীকে মেঘকে পরিয়ে দেওয়ার জন্য। দুজনকে রিং পরিয়ে দেওয়ার পর শফিক আহমেদ স্টেজে উঠলেন। তারপর গম্ভীর হয়ে বললেন, বেশ তো, আমার মতামত না নিয়ে ছেলে এনগেজমেন্ট করিয়ে ফেলে তুমি, তাই প্রতিশোধ নেওয়ার জন্য আমিও তোমার মতামত ছাড়ে মেঘলার এনগেজমেন্ট ঘোষণা করলাম। আজকে এই মুহূর্তে মেঘ নবনীর এনগেজমেন্টের সাথে মেঘলা আর শৈবালের এনগেজমেন্ট হবে। আসার সময় মেঘ গাড়িতে বসে বাবাকে মেঘলা আর শৈবালের সম্পর্কের কথা খুলে বলেছেন। শৈবালকে শফিক আহমেদ ভালো করে চেনেন। মেধাবী একটা ছেলে, লেখাপড়ায় যেমন ভালো ছোট থেকে, তেমনি চারিত্রিক দিক দিয়ে যথেষ্ট ভালো। শফিক আহমেদের অমত জানার মতো কিছুই পেলেন না। তাছাড়া শৈবাল মাসুমা বেগম যে কত প্রিয় তা শফিক আহমেদ জানে। মাসুমা বেগম অবাক করে তাকালেন স্বামীর দিকে। আসমা বেগম এগিয়ে এসে বোনের পাশে দাঁড়িয়ে বলেন, দেখলি তলে তলে কবে হতচ্ছাড়া অবুঝ মেয়েটাকে পটিয়ে ফেলেছে, অথচ এদিকে আমরা ওর জন্য পাত্রী খুঁজতে খুঁজতে হয়রান। আমার অবুঝ মেয়েটা ছেলেটার ফাঁদে পা দিল কিভাবে আমার মাথায় আসে না। আমি শিওর ওর বাবা যেমন আমাকে চিনি পোড়া খাইয়ে বিয়েতে রাজি করেছিল, এই ছিল মেঘলাকে তেমন পানি পোড়া খাইয়ে প্রেমে ফেলেছে। বশীকরণের জাদু আছে না, ওদের পুরো জাতটাই এমন। মাসুমাবু অবাক হয়ে বলল, শৈবালের মতো একটা এডুকেটেড ছেলেকে কিভাবে আমার এই গণ্ডমূর্খ মেয়ের প্রেমে পড়লো? আমি তো সেটাই ভাবছি না। শৈবাল বাবা, তুই শিওর তো? আবার ভেবে দেখবি তুই? মেঘলাকে তো চিনিস, এই মেয়ে এখনও 13 ঘরের নামতা পড়তে পারে না। আমি তো ভেবে ভেবে হয়রান, এই অশিক্ষিত মেয়েকে কে বিয়ে করবে? বাবা, আমার বাবা, তুই ভেবে দেখ, তোর বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তোর মনে নেই ও গুনতে গেলে বলতো 21, 22, 23, 37, 38, 39? এ তো তেমন রয়ে গেছে। জিজ্ঞাসা কর রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পেয়েছে, এ পারবে না। অথবা জিজ্ঞাসা কর ভায়োল কয়টি, তাও পারবে না। আসমা রেগে গিয়ে বললেন, ও কি বলবে? ওর বাপের বাড়ির আত্মীয় স্বজনের মধ্যে কারো আছে এরকম পুতুলের মতো মেয়ে? ওদের গোষ্ঠীতে বাবা ছিল সৌভাগ্যবান, আমার মতো সুন্দরী বউ পেয়েছে বলে। এখন সেই সৌভাগ্যবানের খাতায় নাম লিখাতে যাচ্ছে, আমার মেঘলা মাকে পেতে যাচ্ছে। এমন আসমানের পরী ও পাইবে সারা দুনিয়া খুঁজলেও? ও মেঘলাকে এমন একটা প্রশ্ন করে দেখুক না, ওর মাড়ির দাঁত সবগুলো আমি হাতে খুলে নেব। ও কোথাকার বিদ্যাসা করেছে দেখে নিব। আর তুই একটা কথা বললে তোর দাঁতও আর আস্ত রাখবো না। দুই বোনে এই কথা কাটাকটির মধ্যে মেঘলা আর শৈবালের এনগেজমেন্ট হয়ে গেল। হতাশায় ছেয়ে গেল তামিমের মন। নবনীকে ফিরে পাবার আশার বিন্দু নিভে গেল তামিমের। চোরের মতো লুকিয়ে তামিম রুমে চলে গেল। সবাই খাবার দাবার সেরে আড্ডা দিচ্ছিল। নবনীর লজ্জিত মুখে বাবা মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। রাবেয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আমার আল্লাহ কখনো অন্যায় বিচার করেন না। আজ দেখ তোকে রাজরানী করেছে আল্লাহ। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, বুঝলি এবার? ফাল্গুনী, চৈতালি, সাব্বির বোনকে জড়িয়ে ধরে বলল, আমরা কিন্তু আগের থেকে সব জানতাম আপা। ভাইয়া প্রথম দিন এসে আমাদের কাছে সব কিছু বলেছে, এই জন্য তো ভাইয়া আমাদের এত পছন্দ। হাসে মালে হাসতে হাসতে বলেন, আমি তো কোনোদিন ভাবিই নেই আমার মেয়েটাকে পাওয়ার জন্য কেউ এতটা কষ্ট করবে। এই ছেলে কিনা নিজেকে এতিম পরিচয় দিয়ে এত কষ্ট করে গেছে। আমার মায়ের কপাল আসলেই ভালো। একে একে অফিসের সবাই এসে নবনীকে আর মেঘকে কংগ্রাচুলেশন জানালো। একরাশ দুশ্চিন্তা নিয়ে শুরু হওয়া দিন শেষ হলো একটা মধুর অনুভূতি নিয়ে। আবেগে বারবার মেঘের চোখ ভিজে যাচ্ছে। পুরো ব্যাপারটা এখনও কেমন স্বপ্নের মতো লাগছে তার। জীবন এত সুন্দর কেন জানা নেই মেঘের। শুক্রবার সকালবেলা তাহেরা বেগম ঘেমে নেমে একাকার হয়ে গেছে। দীর্ঘদিন ধরে রান্নাবান্না থেকে দূরে থাকার তার মনে হচ্ছে কোনো কিছুতেই যেন ঠিকমতো হচ্ছে না। লুবনারাজ এনগেজমেন্ট হবে। তাহেরা বেগমের ইচ্ছেতে শীঘ্রই সম্ভব বিয়ের
তারিখ ধার্য করা আছে। সম্ভব হলে কুরবানি ঈদের আগে। এরকম পাত্র হাতছাড়া করে দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। ভাগ্য বারবার তাকে সুযোগ দিবে না। রান্নাবান্নায় দিশা লুবনায় কেউ একটু সাহায্য করতে আসছেন না। তাহরা বেগম কোনটা রেখে কোনটা করবেন ভেবে পাচ্ছেন না। মেইন ডিশ, ডেজার্ট কোনোটাই ঠিকঠাক হচ্ছে না। হাতে হাতে কেউ একজন এগিয়ে দিলে কাজটা যেমন সহজ হবে, সেই সাহায্য করার মতো মানুষ আর নেই। নিজের ভাগ্যকে দুটো গালাগালি দিলেন তাহেরা বেগম। কাজে লেগে গেলেন আবার। মশলা নেই, মশলা ব্লেন্ডার করতে হবে। তাহেরা বেগম উঁচু গলায় লুবনা দিশা দুজনকে ডাকলেন। লুবনা আর দিশা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর ফোন টিপছে। তাহেরা বেগমের ডাক শুনে দিশা অস্ফুট একটা গালি দিয়ে কানে হেডফোন গুঁজে নিল। লুবনা পাত্তাও দিল না তেমন। আজকে তার এনগেজমেন্ট, এই সময় রান্নাঘরে আশেপাশে লুবনা যেতে রাজি না। তাহেরা বেগমের প্রচণ্ড রাগ হলো। দুজনের সামনে রুমে বসে আছে, স্পষ্ট তার ডাক শুনছে, অথচ এগিয়ে আসছে না। আদা রসুন কুচি করতে করতে তাহেরা বেগম পোড়ার গন্ধ পেল। গরুর মাংস পুড়ে গেছে কিছুটা। রাগে তাহেরা বেগমের গা জ্বলে উঠল। প্রচণ্ড আক্রোশ নিয়ে কিচেন থেকে বের হলো। এর মধ্যে ক্ষোভ মেটাতে লুবনার চুল চেয়েও ধরে দুইটা থাপ্পড় মেলে বলো, বুড়ি ধামড়ি মেয়ে বসে আছে যেখানে, আমি রান্নাঘরে ডাকতে ডাকতে মরে যাচ্ছি, সেদিকে কোনো খেয়াল নেই। শ্বশুরবাড়িতে ভাত এত মিঠা না, এমনি এমনি গলা দিয়ে নামবে না ওই ভাত। প্রচণ্ড মেজাজ খারাপ হলো লুবনার। ঝিকে মেরে বউকে শেখানোর প্রবাদটা অজানা থাকায় মায়ের কথার মর্মার্থ বুঝতে পারল না। উল্টে আজকে দিনে মা তাকে মারায় তেড়ে জবাব দিল, শ্বশুরবাড়ির ভাত যে কত তিতা তা আমি আরও 3 বছর আগে থেকে জানি। নবনী নিতুর সাথে তুমি যেভাবে ব্যবহার করছো তা দেখে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। তোমার মতো শাশুড়ি হলে কোনো মেয়ে সংসার করতে পারবে না। তায়রা বেগম হতভম্ব হয়ে গেল মেয়ের কথা শুনে। নিজের পেটের মেয়ে কিনা তার বিরুদ্ধে কথা বলছে। মেয়েও বুঝলো না তিনি কথাগুলো মেয়েকে নয় দিশাকে বলছেন। এই ছিল মেয়ের মনে। তবে কি মেয়েও তাকে খারাপ মা হিসেবে জানে? এক বুক হাহাকার নিয়ে তাহেরা বেগম নীরবে রান্নাঘরের দিকে চলে গেলেন। সেই সাথে আড়াল করলেন 2 চোখ ভরা অশ্রু। দিশা শুধু শুধু কানে হেডফোন দিয়ে গান শোনার ভান করে বসেছিল। মা মেয়ের এই নাটক দিয়ে দিশার পৈশাচিক মন একটা অন্যরকম সুখ পেল। মোবাইলের দিকে তাকিয়ে মজার কিছু দেখছে এরকম ভান করে হা করে হাসতে লাগলো দিশা। তাহেরা বেগম মোটামুটি 20 জন মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করছে। পাত্রপক্ষ বলেছে 12-13 জন আসবে এনগেজমেন্ট। মেহমান আসার পর দেখা গেল মেহমান এসেছে 26 জন। তাহেরা বেগমের মাথায় হাত পড়ে গেল। এদিকে শামীম তামিম কেউ বসায় নেই। দিশা সংসেজে বাপের বাড়ির লোকদের কোলে নিয়ে বসে আছে আর হা হা হি করছে। তাহেরা বেগমের প্রেশার হাই হয়ে গেল চিন্তায়। কীভাবে সামলাবে তিনি এখন? এই প্রথম তাহেরা বেগম নিতুর অভাব বোধ করলো। মেয়েটা মুখরা ঝগড়াটে বেয়াদব অভদ্র যাই থাকুক না কেন, এরকম পরিস্থিতি নিশ্চয়ই সামলে নিতে পারত। পাত্রপক্ষে দেখতে আসার দিনও সেই তো সব সামলেছে, আজকেও তো সেই নেই। অথই জেলে পড়ে হাউতাস করতে লাগলো তাহেরা বেগম। খেতে বসে দিশার চাচি আমেনা বেগম ভুরু কুচকে বললেন, আজকে খাবারের চেহারা দেখে তা কেমন লাগছে? গতবারের রান্না তো সবই ভালো ছিল পোলাও ছাড়া, এবার তো দেখছি সব কেমন কেমন লাগছে। তায়েরা বেগম মুখ শুকিয়ে গেল শুনে। আমতা আমতা করে বলে, আসলে আপা একা হাতে সব সামলাতে হয় তো আর কি। খান না আপনারা, খেতে ভালোই হয়েছে। পাত্রের বোন রোস্টে কামড় দিয়ে বলো, কিরে দিশা, এনগেজমেন্টের খাবার নাকি হয় বিয়ের খাবারের চাইতে ভালো? সবাই বলে বিয়ে শাদির ক্ষেত্রে এনগেজমেন্টের খাবার হচ্ছে মেন। এখন তো তোর শ্বশুরবাড়িতে এনগেজমেন্টের আইটেম যদি এত কম হয় তো বিয়েতে আর কি করবে কে জানে। আমাদের স্ট্যাটাসের সাথে এসব কি যায় নাকি? তাহেরা বেগমের মুখ অন্ধকার হয়ে গেল শুনে। কলিজা শুকিয়ে গেল ভয়ে। পাত্রপক্ষের মুখ থেকে এ জাতীয় কথা শোনা যে ভালো লক্ষণ নয় তা তাহেরা বেগমের চাইতে ভালো কে জানে। নবনীকেও তো তিনি এরকম করেই বলতেন। খাবারের শেষে কেউ কেউ খাসির মাংস পায়নি, কেউ কেউ রোস্ট পায়নি, গরুর মাংস হয়নি সবার। মেহমানরা সবাই মুখ বাঁকাতে লাগলো। কেউ কেউ কটাক্ষ করে বলল, এই কোথায় আত্মীয়তা করছেন? আজকে এই অবস্থা, বিয়ের পর না জানি কেমন করবে এরা। লজ্জায় অপমানে তাহেরা বেগমের টিকটি পারলে না এক দ্বন্দ্ব। আর মেহমানদের সামনে রান্নাঘরের সিঙ্কের সামনে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিলেন। তারপর সিঙ্কে মুখ ধুয়ে শাড়ির আঁচলে মুখ মুছে বের হয়ে এলেন সবার সামনে। বুক ভরা ব্যথা চাপা দিয়ে তাহেরা বেগম মেহমানের সাথে কথা বলতে এলেন। পাত্রের নাম মুবিন। হাতে একটা ডায়মন্ডের রিং নিয়ে লুবনার হাতে পরিয়ে দিলেন মুবিন। লুবনা একটা সোনার রিং পাত্রকে পরিয়ে গেল। তাহেরা বেগমকে শুনিয়ে পাত্রের বোন মালিয়া বলল, কিরে দিশা, তোর শ্বশুরবাড়ির কালচার এরকম নাকি? আমাদের সব ভাই বোনদের এনগেজমেন্ট রিং ডায়মন্ড ছিল, তোর মনে নেই? আর এরা দেখ, এরা মুবিনকে এটা কী দিল? এটা দিয়ে লোক হাসানোর তো দরকার ছিল না। সমাজে আমাদের তো একটা সম্মান আছে কি না? এত আত্মীয় এসেছে, সবাই বাসায় গিয়ে আমাদের নিয়ে আলোচনা করবে, তুই আগের থেকে বলে রাখলি না কেন?
তাহেরা বেগম অন্তরে তীরের মতো বিঁধল কথাগুলো। কিন্তু আজ তিনি নিরুপায়। স্বামীও টাকা পয়সা দিচ্ছে না, তামিমও বাসার খোঁজখবর নেয় না, হামিদুর রহমানও তো তেমন কোনো টাকা পয়সা রেখে যায়নি। এরকম টানাটানিতে তাহেরা বেগম আগে পড়েনি। অভাব যখন আসে সব দিক থেকে আসে। অন্য সময় হলে তিনি পাত্রের জন্য ডায়মন্ড নিয়ে নিতেন, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। নীরবে সব অপমান সহ্য করা ছাড়া আর কিছু করার নেই তাহেরা বেগমের। যিনি সৃষ্টি জগতের মালিক তার ইশারায় বোঝা কি এত সহজ? তুচ্ছ মানুষ আমরা, কিভাবে বুঝবো তার ইশারা? বিয়ের তারিখ ঠিক হলো 5 দিন পরে, কুরবানি ঈদের 7 দিন আগে বিয়ে। তাহেরা বেগমে ভীষণ খুশি হলেন শুনে। একটা অন্তত ভালো খবর পেলেন। মেহমান চলে যাওয়ার পর দিশা নিয়ে নিয়ে রুমে ঢুকে গেলেন। লুবনা তাহেরা বেগমের উপর রেগে আছে সকালে তাকে মারার জন্য। সেও নিজের রুমে গিয়ে দরজা দিল। পুরো বাসায় তাহেরা বেগম একেবারে একা হয়ে গেলেন। নিজেকে তার মনে হলো শূন্যপুরীতে একা বেঁচে থাকা এক মানবী। পুরো ঘর এলোমেলো হয়ে আছে, এখানে সেখানে খাবার পড়েছে, তরকারির ঝোল পড়েছে। এসব এখন একা তার পরিষ্কার করতে হবে। সারাদিন কাজ করার পর শরীর একটু বিশ্রাম চায়। এই মুহূর্তে এসব পরিষ্কার করাটা মোটেও ইচ্ছা করছে না তাহেরা বেগমের। নিজের ভাগ্যকে গালি দিবেন বলে নিজেই আজ এঁটো প্লেট, টেবিল, হাঁড়ি, পাতিল সব পরিষ্কার করে তাহেরা বেগম যখন বিছানায় পিঠ লাগাবেন, তখন চারিদিকে মগরিবের আজান দিচ্ছে। ক্লান্ত দেহটা এলিয়ে দিতেই তাহেরা বেগম চোখ লেগে এলো। সেই চোখ লেগে আসাটাই বেশিক্ষণ রইল না। যখন মনে পড়লো ঈদে তো লুবনার শ্বশুরবাড়িতে গরু দিতে হবে, সবার জন্য পোশাক দিতে হবে, সেমাই, চিনি এসব কিছু দিতে হবে। মাথা চক্কর দিয়ে উঠল তাহেরা বেগমের। বড় পরিবারে মেয়ের বিয়ে দেওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকা তাহেরা বেগম মনেই ছিল না সমাজে বানানো এসব নিয়মনীতি। চাইলে এই নিয়ম তিনি এখন ভাঙতে পারবেন না। তাহেরা বেগমের বুকের ভেতর কেমন একটা অদ্ভুত যন্ত্রণা অনুভব হলো। কি করবেন তিনি? প্রেগনেন্সির কিট হাতে নিয়ে নিতু বসে আছে থ হয়ে। জীবনের সব স্বপ্ন যখন ভেঙে গেছে, এই মুহূর্তে একটা নতুন স্বপ্ন ধরা দিল। প্রেগনেন্সি কিটে পজিটিভ এসেছে। মাথার চুল চেপে ধরে নিতু বসে পড়ল। পুরো পৃথিবী তছনছ করে দিতে ইচ্ছে করছে নিতুর এই মুহূর্তে। কিছুদিন আগে এই পজিটিভ রেজাল্ট নিতুকে যেই সুখের সাগরে ভাসাতো, আজকে এই রেজাল্ট নিতুকে গভীর জলে নিমজ্জিত করছে। ফ্লোরে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো নিতু। আর কত পরীক্ষা দিবে সে? সৃষ্টিকর্তা আর কত পরীক্ষা নেবে তার থেকে? জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় তো পাশ করতে পারিনি, আজীবন একসাথে থাকার জন্য তো বেছে নিতে পারিনি সঠিক মানুষকে। যখন সেই মানুষটা নেই জীবনে, তখন তার দেওয়া ভালোবাসার চিহ্ন নিয়ে কিভাবে থাকবে নিতু? ফ্লোরে গড়িয়ে কাঁদতে লাগলো নিতু। নিতুর কান্না শুনে বাবা মা দুজনে ছুটে এলেন। অন্ধকার রুমে মেয়ে গড়াগড়ি খেয়ে কাঁদছে। মেয়ের সেই কান্নায় এফোর ওপর করে দিচ্ছে বাবা মায়ের কলিজা। রেবেকা বেগম মেয়েকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে তোর? এমন করছিস কেন তুই? এমন করিস না মা, তোর কান্না দেখলে যে আমার আর তোর বাবার বুকটা ফেটে যায় যন্ত্রণায়। আমরা দুজন মানুষ তোদের দুই বোনের দিকে তাকিয়ে তো বেঁচে আছি, আমাদের মেরে ফেলিস না এভাবে তোরা। নিতু মাকে জড়িয়ে ধরে বলল, মা গো, কেন আমার সাথে এরকম হলো? কেন আমি এত যন্ত্রণা পাচ্ছি? আমি তো বিশ্বাস করেছি তাকে, তাকে কেন দিন শেষে আমি ঠকে গেলাম? আমি কষ্ট পাচ্ছি, সে আমাকে ঠকালো মা গো। সে তো সুখেই আছে, আমি কিভাবে বাঁচবো গো মা? তুমি অন্য কারো সঙ্গে বেদো ঘর, পর্ব 11।